গরিব মানুষ আমরা বস্তিবাসী যারা থাকি দেশে কিছু নাই বিজয় নয় থাকতেছি রুমটা যায় ময়লা জায়গার মধ্যে আমরা থাকতেছি আসলে আমরা তো দেশে কিছু নাই। ওকে, সো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো বস্তি। বস্তি বলতে আমরা যা বুঝি তা হলো এমন এক ধরনের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা যেখানে মানুষ কোনো ধরনের নাগরিক সুবিধা ছাড়াই বসবাস করে। বেশিরভাগ ক্ষেত্রেই বস্তির ঘরগুলো অস্থায়ী আর নড়বড়ে হয়, তবে মাঝে মধ্যে দেশের বস্তিগুলোতে পাকা ঘরও দেখতে পাওয়া যায়। আর কোন ধরনের মানুষ থাকে এসব বস্তিতে? ইকোনমিক্যালি ইম্পাওয়ারিশড পিপল, সোজা কথায় গরিব মানুষ। এখন কথা হচ্ছে, কেন আমি এতক্ষণ বস্তি নিয়ে কথা বলছি, সংজ্ঞা দিচ্ছি, কারণ এই ভিডিওতে আমি সামান্য দৃষ্টিপাত করব স্লাম আপগ্রেডিংয়ের উপরে। এই স্লাম আপগ্রেডিং বিষয়টা অন্যান্য ডেভেলপিং কান্ট্রিতে একটা বহুল চর্চিত বিষয় হলেও বাংলাদেশে এটাকে পাত্তা দেওয়া হয় না বললেই চলে। একটা দেশের কোনো শহরে মানুষ যখন প্রথম আসে কাজের উদ্দেশ্যে, তখন তার প্রথম চিন্তা হয় কিভাবে কম খরচে সে তার পরিবার সহ ওই শহরে থাকতে পারবে, অবশ্য যদি তার ইচ্ছা থাকে ওই শহরে শিফট হবার। প্রথমে আমি কথা বলবো ইকোনমিক ডিসপ্যারিটি অ্যামং আরবান অ্যান্ড রুরাল রিজনস নিয়ে। আরবান বলতে সোজা কথায় শহরাঞ্চল বোঝাচ্ছে, যেখানে বসতি ঘন, অবকাঠামো রিলেটিভলি ভালো গ্রামের চাইতে। আর রুরাল বলতে সোজা কথায় আমি গ্রাম বোঝাচ্ছি, অথবা যেসব এলাকা শহরের থেকে দূরে, যেখানে শহরের মতো অ্যামেনিটিজ নেই, পাবলিক ইউটিলিটিস বিশাল পরিসরে বিরাজ করে না। অবভিয়াসলি আরবান আর রুরাল এরিয়ার মধ্যে ইকোনমিক ডিসপ্যারিটি একদম প্রথম থেকেই বিরাজ করে, সেটা বাংলাদেশে হোক কিংবা ইংল্যান্ডে হোক কিংবা ইউরোপের কোনো দেশে হোক। বিশ্বের সব দেশেই আরবান আর রুরাল রিজনের মধ্যে একটা অর্থনৈতিক ব্যবধান সৃষ্টি শুরু থেকেই বিরাজ করছে। তবে এই অর্থনৈতিক ব্যবধান আর বৈষম্য বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি অথবা উন্নয়নশীল দেশগুলোতে একবিংশ শতাব্দীতে প্রকট আকার ধারণ করেছে। এর কারণটা কি? সবসময় আমরা আমাদের গ্রামাঞ্চলগুলোকে এত গরিব অবস্থায় কেন দেখি? বাড়িঘরগুলো বেশিরভাগ ভাঙাচোরা কেন হয়? এত পুরনো পুরনো কেন লাগে? সব দিকে কৃষি জমি, কিন্তু কোথাও উন্নত চাষাবাদ ব্যবস্থা দেখা যায় না। প্রতি বছর ফলন হয় ঠিকই, কিন্তু কৃষককে কোনোদিন চিন্তামুক্তভাবে হাসতে দেখা যায় না। এটার কারণ হলো দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা না করেই দেশ পরিচালনা করা। আমি আগেই বলেছি, শহরাঞ্চলে স্বাভাবিকভাবেই চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি গ্রামাঞ্চলগুলোর চাইতে, আর সেজন্যই গ্রামগুলোতে অথবা রুরাল এরিয়াগুলোতে দিন দিন মানুষের আয়ের পথ সংকীর্ণ হয়ে আসছে। ইকোনমিক ডিসপ্যারিটির প্রথম কারণ হলো ইনভেস্টমেন্ট। শহরে ব্যবসায়িক আর উন্নয়নমূলক কাজে বেশি ইনভেস্টমেন্ট হয়, আর গ্রামে কম। আর এই বৈষম্যের প্রতিফলনই দেখতে পাওয়া যায় আমাদের প্রতি বছরের ইকোনমিক আউটপুটে। দিন দিন দেশের প্রবৃদ্ধিতে গ্রামাঞ্চলের প্রভাব কমছে। দ্বিতীয় কারণ হলো কর্মক্ষেত্রের সংকোচন, মানে সোজা কথায় চাকরির অভাব। ইকোনমিক ডিসপ্যারিটি গ্রামের অর্থনৈতিক শক্তি দিন দিন হ্রাস করছে, আর তার ফলস্বরূপ দিন দিন গ্রামের লোকজন তাদের জমি, বর্গা, আয়, সঞ্চয় সব হারাচ্ছে। আরও অসংখ্য কারণগুলোর মধ্যে একটা সিগনিফিক্যান্ট কারণ হলো দুর্নীতি আর স্থানীয় ক্ষমতাশালীদের হাতে নিজেদের জায়গা জমি হারানো। এটা নিয়ে আমি আর না বলি, কারণ এগুলো জানার জন্য আপনি নিজের বাপকে জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবেন। এতক্ষণ ধরে যেসব কারণ উল্লেখ করলাম ইকোনমিক ডিসপ্যারিটির কারণ হিসেবে, তার ফলস্বরূপই ইন্টারনাল মাইগ্রেশন হয় রুরাল থেকে আরবান এরিয়াতে। কোনো সাধারণ বর্গা চাষি বা জেলে যখন শহরে আসে, তখন সে মূলত পেটের তাড়নাতেই আসে। শহরে এসে কাজ নেয় রিক্সা চালক বা অন্যান্য কোনো সেক্টরে অস্থায়ী শ্রমিক হিসেবে। বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রথম কদিন যায় আয়ের উৎস আর কম খরচে থাকার ব্যবস্থা জোগাড় করতে। এরপরে তার প্রধান চিন্তা হলো গ্রামে তার কাছের মানুষদের কাছে উপার্জিত আয়ের সিংহভাগ পাঠানো। এখন আপনি বলবেন, গ্রামে যেহেতু টাকা পাঠায়, ওই টাকা কাজে লাগিয়ে কেন সে গ্রামেই স্বাবলম্বী হতে পারে না? উত্তর হলো সেই একই, দুর্নীতি আর স্থানীয় হর্তাকর্তাদের ভয়। আরও কয়েক বছর যায়, শহরে আসা সেসব নারী পুরুষ যারা ইনফর্মাল সেক্টরে
আর গার্মেন্টসে নিজের রুজি রুটির ব্যবস্থা করে ফেলেছে, তারা তাদের পরিবারকেও নিয়ে আসার মধ্যে যৌক্তিকতা খুঁজে পায়। কেন? কারণ শহরের 4,000 আর 8,000 টাকার এক রুমের ঘরে আর বস্তির ঘনবসতিপূর্ণ পরিবেশে থেকেও সে বুঝতে পারে যে শহরে থেকে সে নিজের আর পরিবারের জন্য ইকোনমিক আপলিফটিংয়ের একটা সুযোগ প্রসারিত করছে, যেটা গ্রামে চিন্তা করা সম্ভবই ছিল না। আচ্ছা, তো যে জিনিসটা বাংলাদেশে প্রতি বছরই দেখা যায় বড় বড় শহরগুলোতে, সেটা হলো বস্তি উচ্ছেদ। অনেক সময় এটাকে বস্তি উচ্ছেদ বলা হয়, অনেক সময় এটাকে অবৈধ স্থাপনা উচ্ছেদ বলা হয়, অনেক সময় এটাকে বলা হয় সরকারি খাস জমি পুনরুদ্ধার। যে নামেই ডাকা হোক না কেন, ঘনবসতিপূর্ণ একটা বস্তিকে যখন উচ্ছেদ করা হয়, সেটা কখনোই কাজের কাজ হয় না, বরং এটা আরো জটিল সমস্যার সৃষ্টি করে পরবর্তীতে। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর ভিয়েতনামের মতো এশিয়ান ডেভেলপিং কান্ট্রিজে এই বস্তি উচ্ছেদের নাটক আমাদের দেশের মতো প্রকট না। এসব দেশ অনেক আগে থেকেই বুঝতে পেরেছে যে উচ্ছেদ করার চাইতে বস্তি এলাকার উন্নয়ন করলে লাভ বেশি হয়। মানুষকে নিজেদের আবাসস্থল থেকে উচ্ছেদ করে অপমানও করা লাগে না, আর একদম শূন্য থেকে শুরুও করতে হয় না। তার উপর ইনফর্মাল ইকোনমিক সেক্টর, যেটা বস্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেটার একটা ফর্মালাইজেশন হয়। ইন্দোনেশিয়ায় গত কয়েক দশকে অনেকবার দেশব্যাপী স্লাম আপগ্রেডেশনের প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। সেগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল বস্তির বাসিন্দাদের কাছেই তাদের সমস্যা জানা, তাদের দেয়া সমাধানগুলোর দিকে দৃষ্টিপাত করা, বস্তি উচ্ছেদ না করে আগে থেকেই যেসব নাগরিক সুবিধা তাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছিল না, সেগুলোর উন্নয়নের ব্যবস্থা করা। আরেকটা জিনিস যেটা ইন্দোনেশিয়া ভালো নিয়তে করলেও তার ফল লং টার্মে অর্জন করতে পারে নাই, তা হলো বস্তিবাসীকে তাদের বসত ভিটা বা ব্যবসার কাজে ঋণ আর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা। কেন এগুলোর ভালো ফল ইন্দোনেশিয়ার বস্তিবাসী পায়নি? কারণ হলো কমিউনিটি পার্টিসিপেশনের টপ ডাউন অ্যাপ্রোচ আর আগে থেকেই ইনস্টিটিউশনাল গ্যাপ। এবার আসি ফিলিপিন্সের কথায়। এই দেশটার অর্থনীতি অনেকটা ইন্দোনেশিয়ার মতো হলেও স্লাম আপগ্রেডিং এর ব্যাপারে এরা ইন্দোনেশিয়ার চেয়ে বেশি ডিসেন্ট্রালাইজড। কারণ ফিলিপিন্সে নগর পরিকল্পনা আর ব্যবস্থাপনার জন্য জাতীয় স্থানীয় কর্তৃপক্ষ যেমন হাতে হাত মিলিয়ে কাজ করে, তেমনি প্রতিটা শহরের সিভিল সোসাইটি, এনজিও আর ইনভলভড কমিউনিটিও খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বোঝাই যাচ্ছে যে ম্যানিলার আশেপাশে বস্তিগুলোতে যত আপগ্রেডেশন হয়েছে, তাতে জোরালোভাবে ভূমিকা রেখেছে খোদ বস্তিবাসী। কারণ তারাই জানে তাদের জন্য কোনটা জরুরি, 17 তলা বিল্ডিং নাকি পয় নিষ্কাশনের ব্যবস্থা। আবার তাদের ইউপিএও বা আরবান পুয়ার অ্যাফেয়ার্স অফিসও শহরের নিম্ন আয়ের মানুষদের সমস্যাগুলো সমাধানের জন্যই প্রতিষ্ঠিত একটা সংস্থা, যেটা সরাসরি মেয়রের অফিসের আন্ডারে কাজ করে। এই সংস্থাগুলোর প্রধান কাজ হলো শহরের আরবান পুয়ারের জনমিতি, ইনফর্মাল সেটেলমেন্টগুলোর ম্যাপিং, আর কিভাবে শহরের এসব নিম্ন আয়ের লোকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা যায় তা নিয়ে গবেষণা করা। ফিলিপিন্সের স্লাম আপগ্রেডিংয়ে একটা প্রধান বৈশিষ্ট্য হলো তাদের শক্তিশালী সিভিল সোসাইটির উপস্থিতি, যেটা বাংলাদেশে কোনো দিনই ছিল না। কুয়েজন সিটিতে তারা যেভাবে স্লাম আপগ্রেডিং করেছে, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বস্তিবাসীর ল্যান্ড টেনিওর সিকিউর করা, যাতে ভবিষ্যতে তারা নিজেরাই নিজেদের এলাকার ও নিজেদের আবাসস্থলের উন্নয়নে দ্বিধামুক্তভাবে ভূমিকা রাখতে পারে। আমার আর কি বলার আছে, সব তো টিভি চ্যানেল আর পত্রিকাগুলোতেই দেখতে পাওয়া যায়। পুনর্বাসনের ব্যবস্থা না করেই শত শত পরিবারকে উচ্ছেদ করা হয় বস্তি উচ্ছেদের নামে। জেন্ট্রিফিকেশন জিনিসটা আগে শুধু আমেরিকার ব্ল্যাক, লাটিনো আর ইমিগ্রেন্ট কমিউনিটিতেই হয় বলে জানতাম। বুদ্ধি হবার পর বুঝলাম এই জিনিসটা বাংলাদেশে বস্তি উচ্ছেদ নামে পরিচিত। শত শত কোটি টাকার জেন্ট্রিফিকেশন প্রজেক্ট, নতুন বিজনেস ডিস্ট্রিক্ট প্রতিষ্ঠান নামে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বস্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বস্তিবাসী যদি একটু গলা উঁচু করে প্রতিবাদও করে, তাহলে সোজা আগুনই লাগিয়ে দেওয়া হয়। শুধু তো ঘরে আগুন লাগে না, আগুন লাগানো হয় শহরের ভালো জীবনের প্রত্যাশাতেও। একটা শহর কখনো এক ধরনের ইকোনমিক পপুলেশনের দ্বারা গড়ে ওঠে না, চলেও না, আর অস্তিত্বও বজায় রাখতে পারে না। উচ্চবিত্তের ইনভেস্টমেন্ট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা নগরের বিকাশে, কিন্তু ওই বিকাশ ধরে রাখার আর বজায় রাখার কাজ করে নগরের নিম্নবিত্তের একটা বিশাল জনগোষ্ঠী। শহরগুলোকে শুধু বড়লোকদের চারণভূমি না বানিয়ে একটু সৎ নিয়তে জনবান্ধব বানালে বস্তির মতো ঘনবসতির সাবস্ট্যান্ডার্ড লিভিং কোয়ার্টার আর শহরের আশেপাশে গজাবে না। নিম্ন আয়ের লোকদের সম্মান করতে শিখুন, তাদের সমস্যাগুলোর সমাধান বের করেন,
সিভিল সোসাইটিকে তাদের দাবি উত্থাপনের জায়গা করে দেন, দুর্নীতি সাফ করেন, নিম্ন আয়ের পরিবারগুলোর অধিকারগুলোকে সিকিউর ল্যান্ড টেনিউর আর ফর্মাল ডকুমেন্টেশনের আওতায় আনেন। দেখবেন আপনা আপনি পাশের বস্তিটা একটা থ্রাইভিং রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে গেছে।